লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, গ্রামে দিনের অর্ধেক সময়েই থাকছে না বিদ্যুৎ। দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর। এলএনজি টার্মিনাল মেরামতে 72 ঘন্টা বন্ধ থাকলে বাড়বে সংকট। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে 1200 কিলোমিটার খাল খনন করছে সরকার। 3.5 কোটি গাছের চারা রোপণ, ইশতেহার বাস্তবায়নে নানা উদ্যোগ, প্রযুক্তিভিত্তিক সমাধানে জোর। র্যাবের নাম বদলে আসছে এসআরবি। ফৌজদারি অপরাধ তদন্তে ক্ষমতা, শৃঙ্খলা ভঙ্গে ব্যবস্থা মহাপরিচালকের হাতেই। মৌলিক পরিবর্তন নেই, প্রতিরক্ষা সদস্য না রাখার পরামর্শ। সাভারের শ্যামপুরে বহুতল ভবনে মধ্যরাতে সিসিটিসির অভিযান, 9টি ককটেল সহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার। নিষিদ্ধ ঘোষিত জেএমবির এক সদস্য গ্রেপ্তার। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ ঘাটতিতে সারা দেশে বেড়েছে লোডশেডিং। ঢাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিভিন্ন জেলা শহর ও গ্রামে দিন রাত মিলে প্রায় অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও কারখানার উৎপাদন। সোমবার রেকর্ড 3671 মেগাওয়াট লোডশেডিং হয়। ভ্যাপসা গরমের মধ্যে বেড়েছে লোডশেডিং। বাসাবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান, কোথাও নেই বিদ্যুৎ। গরমে অতিষ্ঠ মানুষের ভরসা হাত পাখা। রান্নারও কষ্ট হয়, আমরা কারেন্টে রান্না করি, তারপর বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকা যায়। পানি নিয়ে কষ্ট, গরমের কষ্ট, তো স্থির হয়ে আছি। নগর থেকে গ্রাম সব জায়গায় একই পরিস্থিতি। শিডিউল ছাড়া ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। গ্রাহকের অভিযোগ, দিনরাত মিলিয়ে কোথাও কোথাও অর্ধেক সময় বিদ্যুৎ থাকছে না। ব্যাহত হচ্ছে গৃহস্থালির কাজকর্ম। শিশু ও বয়স্কদের পাশাপাশি বিপাকে শিক্ষার্থীরাও। জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ভাই। সকালে নাই ঘুমেও শান্তি নাই, কাজ করেও শান্তি নাই। 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কারেন্ট থাকে না, আধা ঘন্টা আসে, 3 ঘন্টা নাই। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। এক সপ্তাহ ধরে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত খুলনার জনজীবন। শহরে দিনরাত মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা, আর গ্রামে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে ফ্রিজের মালামাল। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, এখন তো আমাদের চলাই দুষ্কর হয়ে যাচ্ছে। এক সপ্তাহ ধরে কোনো কারেন্ট আমরা পাচ্ছি না, মাঝে আসে আবার চলে যায়। সারা রাত কোনো কারেন্ট থাকে না, এই আসে যায়। চট্টগ্রামে দিনে কয়েক দফা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি, দোকানপাট ও ছোট শিল্প কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাদারীপুরের সবচেয়ে কষ্টে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। কারখানার উৎপাদন নেমে গেছে অর্ধেকে। দিনের মধ্যে 4 থেকে 5 বার কারেন্ট যায়, গেলে তার সাথে সাথে আসে না। ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর পর কারেন্ট আসে। মাল ভালো মতন ডেলিভারি দিতে পারি না এবং কাস্টমাররা চিল্লাচিল্লি করে। 8 থেকে তো 10-12 বার কারেন্ট যায়, চলে যায়, আমরা কাম কাজ করতে পারি না। সিলেটের 4 জেলার পিডিবি এলাকায় রয়েছে বড় ঘাটতি। পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাতেও পরিস্থিতি ভয়াবহ। ময়মনসিংহ নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই 1 থেকে 1.5 ঘন্টা পর পর বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। 24 ঘন্টা মাঝে 12 ঘন্টাও থাকে না। রান্না করতে যাচ্ছি কারেন্ট নাই, ঘুমাতে যাচ্ছি তখনও কারেন্ট নাই। আইসক্রিম রাখি, আইসক্রিম নষ্ট হয়ে যায়, ফ্রিজ লোডিং নেয় না। কারেন্ট না থাকলে আমাদের সম্পূর্ণ বসে থাকতে হয়। জাতীয় গ্রিড থেকেই সরবরাহ কম হওয়ায় এই ভোগান্তি। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিদ্যুৎ পেলে জনভোগান্তি কমার আশা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার। চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ এখানে বরাদ্দ এখানে পাচ্ছি না। কিছুদিনের মধ্যে এই সমস্যা এখানে সমাধান হবে। আশা করি জেনারেশন এখানে বৃদ্ধি পেলে আমরা আমাদের লোডশেডিং কমে আসবে। কুমিল্লায় চাহিদার বিপরীতে ঘাটতি 260 মেগাওয়াট, চট্টগ্রামে 141 মেগাওয়াট, নেসকোর আওতাধীন রংপুর মহানগরে 95 থেকে 110 মেগাওয়াট কম পাওয়া যাচ্ছে। শেরপুরে অর্ধেক পাওয়া গেলেও নীলফামারীতে তারও কম পাওয়া যাচ্ছে। এদিকে মানিকগঞ্জে 194 মেগাওয়াটের বিপরীতে 137 মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পূর্ণ সক্ষমতায় ফেরাতে 72 ঘন্টার জন্য বন্ধ থাকবে ত্রুটিপূর্ণ এলএনজি টার্মিনাল। এতে সংকট আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। চলমান গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, তাৎক্ষণিক সমাধান না থাকলেও সমাধানের চেষ্টা করছে সরকার। জ্বালানি খাতে বেসরকারি খাতে জোর দিয়ে মন্ত্রী জানান, কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা নয়, তেল আমদানিতে সবার সমান সুযোগ তৈরির জন্যই নীতিমালা করা হয়েছে। তীব্র লোডশেডিং, ভুতুরে বিলের অভিযোগ, কখনো তেল সংকট, আবার কখনো গ্যাসের জন্য হাহাকার। এই চ্যালেঞ্জ আরও তীব্র হয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনায়। এসবের মধ্যেই আবার বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার আলোচনা। এমন পরিস্থিতিতে রাজধানীতে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERBর আয়োজন জ্বালানি খাতের সংকট
সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার। এতে সাম্প্রতিক গ্যাস বিদ্যুৎ পরিস্থিতি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। সময়টা আমাদের কারোর জন্য স্বস্তিকর নয়, বলতে কোনো দ্বিধা নেই। বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটি বড় ধরনের গ্যাপ রয়ে গেছে, একইভাবে জ্বালানিরও সরবরাহ গ্যাপ রয়েছে। এই সত্যটা কিন্তু আমরা অস্বীকার করছি না এবং করবও না। এই সমস্যার দায় আমাদের না, এ কথা বলেও পার পাবার কোনো সুযোগ নেই। তো আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, তাৎক্ষণিক সমাধান সূত্র আমাদের পাশে না থাকলেও আমরা চেষ্টা করেছি কষ্ট কিভাবে লাঘব করা যায়। তবে কারিগরি জটিলতা সারাতে আবারও অন্তত 72 ঘন্টার জন্য বন্ধ রাখতে হতে পারে ত্রুটিপূর্ণ এলএনজি টার্মিনালটি। তাই গ্যাস সংকট ফের তীব্র হওয়ার পূর্বাভাস দিলেন প্রতিমন্ত্রী। একটা বয়লারের কাজ চলছে, আরেকটা বয়লার কিন্তু এখনো কিন্তু ফাংশন হয়নি। এইটা ফাংশন করতে গেলে আবার সাময়িকভাবে প্রথম বয়লারটা অপারেশন বন্ধ রাখতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সেই কারণে আমরা তাদের সাথে আলোচনা চালাচ্ছি, কোন সময়টা আমরা নির্ধারণ করতে পারি যে সময়ে মানুষের কষ্ট কম হবে। সেমিনারে জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়া হলে ভোক্তা স্বার্থ নিয়ে শঙ্কা তুলে ধরেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। যখন কোনো সংকট তৈরি হয় তখন প্রাইভেট সেক্টর মুনাফা ম্যাক্সিমাইজ করে, তাহলে আমরা প্রাইভেট সেক্টরের হাতে নিরাপদ। যদিও মন্ত্রীর দাবি জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়া হলেও বাড়তি সুবিধা পাবে না বিশেষ কোনো প্রতিষ্ঠান। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। দেশে 2টা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মা মেঘনা যমুনার থাকুক, একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান ওয়েল আর রিলায়েন্স। আর যদি কারো যদি লাইন দিয়ে সস্তায় আমাদের কাছে কিনতে না চায়, বেশি দাম দিয়ে প্রাইভেটটা কিনবে, তো অসুবিধাটা কি আছে? এদিকে রাজধানীতে এসডিজি বিষয়ক এক সেমিনারে জ্বালানি মন্ত্রী বলেন, মালয়েশিয়া থেকে কন্টেনার পদ্ধতিতে গ্যাস আমদানির পরিকল্পনা করছে সরকার। আমাদেরকে বেশি দাম দিয়ে এলএনজি কিনতে হচ্ছে, আমাদের বেশি দাম দিয়ে ডিজেল কিনতে হচ্ছে বিকজ অফ হরমুজ। আমরা সব সোর্স ট্যাপ করছি যাতে তাড়াতাড়ি গ্যাসটাকে এনে আমাদের দেশের যে ক্রাইসিসটাকে উঠ করা যায়। মন্ত্রী জানান, কন্টেনার পদ্ধতিতে ভোলার গ্যাস কাজে লাগানোর চিন্তাভাবনা চলছে। 10% যেটাই হোক, যেটা ফিজিবল হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বন্ধ 3টি জুট মিল 2টি কোম্পানির কাছে লিজ দিল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে সই হয়েছে চুক্তি। এর মধ্য দিয়ে 11,000 কর্মসংস্থানের আশা প্রকাশ করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। এদিকে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, বৈদেশিক মুদ্রা অর্জন, রিজার্ভ বাড়ানো আর কর্মসংস্থান তৈরিতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশি বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে একের পর এক করছেন বৈঠক। মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স AmCham প্রতিনিধি দল সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। এ সময় সরকার প্রধান বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত তার সরকার। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। এ সময় ডিজিটাল কমার্সের গতি বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করতে এবং দেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপ নিশ্চিতে করণীয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ডিজিটাল পেমেন্ট নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন স্টিফেন কার্পিন। বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। এদিকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন 3টি জুট মিল প্রাণ RFL ও হ্যামকো গ্রুপের কাছে লিজ দিয়েছে সরকার। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে চুক্তি সই করা হয়। বন্ধ থাকা মিল 3টি হচ্ছে খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিল, খুলনার দিঘলিয়ার স্টার জুট মিল এবং সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিল। পরে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম জানান, আগামী 6 মাসের মধ্যে বন্ধ হওয়া আরও কিছু কলকারখানা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাণ RFL গ্রুপ এবং হ্যামকো গ্রুপ, এই 2টি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের সাথে আমরা 3টি মিলের বেসরকারি উদ্যোক্তাদের সাথে এই একটা লিজ চুক্তি স্বাক্ষর করেছি। বন্ধ মিলগুলো চালু করার মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ ছিল, যেই কমিটমেন্ট ছিল, তার একটা শুরুটা আমরা করলাম এবং আগামী কিছুদিনের মধ্যে আরও কিছু মিলের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে। বন্ধ 3টি জুট মিলে 11,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদী পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী। উদ্যোক্তাদের সাথে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। নদীমাতৃক বাংলাদেশে অবহেলায় হারিয়েছিল দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য খালবিল। দিনের পর দিন গাছ কাটার নেতিবাচক প্রভাবে প্রকৃতি হয়ে উঠেছিল ধূসর আর বিষাক্ত। পরিবেশের সামগ্রিক উন্নয়নে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্ব পাওয়ার প্রথম 180 দিনের পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন হয়েছে, এমন তথ্য তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে সরকারের অবশিষ্ট সময়ে ইশতেহার পূরণে নেওয়া হচ্ছে সময়োপযোগী উদ্যোগ। প্রশংসিত উদ্যোগ ধরে রাখতে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক সমাধানে নজর দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের ভেতরে নদী, খাল, বিল শুকিয়ে যাওয়া আর সবুজ হারিয়ে যাওয়া সব মিলে পরিবেশগত সমস্যা সমাধানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ইশতেহারে 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন এবং 25 কোটি বৃক্ষরোপণের কথা জানায় বিএনপি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর শুরু হয় প্রতিশ্রুতি বাস্তবায়ন, নেওয়া হয় 180 দিনের পরিকল্পনা। এই সময়ে 1200 কিলোমিটার খাল খনন এবং 3.5 কোটি গাছের চারা রোপণে যে উদ্যোগ নেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। আগামী 15-20 দিনের ভিতরে আমরা 3.5 কোটি বৃক্ষরোপণ শেষ করা, 1.5 কোটি থাকবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা সেগুলা ম্যাক্সিমামটাই ফুলফিল করেছি। 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতিমধ্যে সমাপ্ত করেছি। মন্ত্রীরা জানান সরকারের প্রতিশ্রুতি পূরণে ইতিমধ্যেই খাল খননের জন্য নেওয়া হয়েছে নতুন প্রকল্প আর বৃক্ষরোপণের জন্য আসছে নতুন নীতিমালা ও সরকারি উদ্যোগ। আমাদের নতুনভাবে যে প্রকল্প হাতে নেওয়া দরকার সে প্রকল্পটি আমরা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে শেষ করেছি। একটাকে যাবে আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। এখন আমরা একটা নতুন নীতিমালা তৈরি করতেছি আগামী বছরের জন্য। আমরাও চারা দেব, আমাদের বন অধিদপ্তরও চারা দিবে, বাট বিক্রি করবে কম পয়সায়। বিশেষজ্ঞরা বলছেন খনন করা খাল পুনঃদখল ঠেকানোর পাশাপাশি রোপণ করা গাছ সংরক্ষণে মনোযোগী হতে হবে সরকারকে। এই ধরনের খাল খনন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফেরত আসার পরে যাতে এটা পুনঃদখল না হয়ে যায় অতীতের মতো। গাছ রক্ষণাবেক্ষণ সংরক্ষণের জন্য বিজ্ঞানভিত্তিক এবং টেকনোলজি বেসড একটা জাগরণ দরকার রয়েছে, সেটি এখনো পর্যন্ত আমরা তত সিগনিফিকেন্টলি আমরা শুরু করতে পারি নাই। পরিবেশ রক্ষা করে পরিচ্ছন্ন দেশ গড়তে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও সরকারকে এগিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। জলাশয় এবং পানি প্রবাহের দখল দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ রক্ষায় বনায়নের প্রয়োজনীয়তা ঠাঁই পেয়েছিল সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে। এসব ইস্যুতে সরকারের প্রথম 180 দিনের কর্মসূচি আগামী 4.5 বছরে অবশিষ্ট প্রতিশ্রুতি পূরণের কার্যক্রম কতটা বেগবান করবে সেটি দেখার অপেক্ষা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। র্যাবের নাম বদলে আসছে SRB বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। নতুন এই ইউনিটকে ফৌজদারি অপরাধের তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে আইনের খসড়ায়। আইন শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার থাকছে মহাপরিচালকের হাতেই। নতুন আইনের খসড়ায় মৌলিক কোনো পার্থক্য দেখছেন না বিশ্লেষকরা। প্রতিরক্ষা বাহিনী থেকে কাউকে নতুন ইউনিটে সংযুক্ত না করার পরামর্শও তাদের। বুলবুল রেজা রিপোর্ট। 2004 সালে বিএনপি সরকারের আমলে পুলিশের এলিট ফোর্স হিসেবে গঠন করা হয়েছিল র্যাব। শুরু থেকেই বাহিনীটির বিরুদ্ধে কথিত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ উঠতে থাকে। আওয়ামী লীগ সরকারের সময়ে এমন অভিযোগে র্যাব ও বাহিনীটির কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞাও দিয়েছিল যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে র্যাবের বিলুপ্তি দাবি করা হয়েছিল। তবে বিলুপ্তি নয়, এবার ভিন্ন নামে আসছে সংস্থাটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসআরবি বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের জন্য প্রস্তাবিত আইনের খসড়া প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশ্বায়িত ইউনিট হবে এসআরবি। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের পদায়ন বা প্রেষণে নিয়োগের মাধ্যমে এই ইউনিটটি গঠিত হবে। প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও নির্ধারিত শর্তে এই ইউনিটের চাকরিতে প্রেষণে নিযুক্ত বা অস্থায়ীভাবে সংযুক্ত করা যাবে। এই ইউনিটের ক্ষমতা, দায়িত্ব, কার্যাবলী সম্পর্কে আইনের খসড়ায় বলা হয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, সাইবার অপরাধ দমন, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমন করবে এই বাহিনী। এছাড়া নারী শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ, গুম খুন, সন্ত্রাসী কার্যক্রম দমন, ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্য বাহিনীকে সহায়তা দেবে এসআরবি। নতুন এই ইউনিটকে ফৌজদারি অপরাধের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে আইনের খসড়ায়। শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার মহাপরিচালকের হাতেই রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন মৌলিক কোনো পার্থক্য নেই, নতুন মোড়কে পুরনো জিনিসই আইনের খসড়ায় দেয়া আছে। সরকার যে নাম এবং তার পোশাকের পরিবর্তন করতে চাচ্ছে, এটা মূল সমস্যার উপসর্গগত পরিবর্তন, কিন্তু সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে বা পুরো র্যাবের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসবে, অভিযোগটা তদন্ত হবে কিভাবে? নিজেরাই যদি নিজেদের তদন্ত করে, সেই তদন্ত আসলে বিশ্বাসযোগ্যতা হারায়, বস্তুনিষ্ঠ থাকে না, কিংবা বিচার নিশ্চিত করার প্রশ্নে সেই তদন্ত নিয়ে অনেক ধরনের প্রশ্ন দেখা যায়। প্রতিরক্ষা বাহিনী থেকে কাউকে নতুন ইউনিটে সংযুক্ত না করার পরামর্শ এই বিশ্লেষকের। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এদের কোনোভাবেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে যুক্ত করা ঠিক হবে না। আমরা বিগত দিনে যেটা দেখেছি, কোনো অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পর যখন অভিযোগ উঠত, তাকে মাতৃবাহিনীতে ফেরত দিয়ে দিত। মাতৃবাহিনীতে ফেরত দেওয়ার পর কিন্তু তাকে আমরা আর স্পর্শ করতে পারতাম না। আইনটির খসড়ার বিষয়ে মতামত নেয়ার পর কোনো পরিবর্তন দরকার হলে তা এনে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রয়োজনীয় ভেটিং শেষে এটি বিল আকারে উপস্থাপনের জন্য যাবে জাতীয় সংসদে। এটি পাশ হলে এই আইনের ভিত্তিতে র্যাব বিলুপ্ত হয়ে গঠিত হবে এসআরবি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সাভারের শ্যামপুরে একটি 4তলা ভবন থেকে 9টি ককটেল সহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 5টি ককটেল ঘটনাস্থলে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতের আধারে হঠাৎ বিকট শব্দে প্রকম্পিত চারপাশ। সাভারের শ্যামপুরে 4তলা একটি বাড়িতে সন্ত্রাসী তৎপরতা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশের বিশেষায়িত দলের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে আরিফ হোসেনকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সিটিটিসি। আটক আরিফের দেয়া তথ্যের ভিত্তিতে তেঁতুলঝরা ইউনিয়নের দক্ষিণ শ্যামলপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন 4তলা ভবন ঘিরে অভিযান শুরু করে সিটিটিসি। অভিযানে যোগ দেয় সাভার মডেল থানা পুলিশ ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও। অভিযানে বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের বেশ কিছু লিফলেট, 9টি ককটেল ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। পরে 5টি ককটেল ঘটনাস্থলে নিষ্ক্রিয় করে পুলিশ। ডিএমপির সিটিটিসির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে এখানে জেএমবির সদস্যরা অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে। সেই এর প্রেক্ষিতে আমাদের হেমায়েতপুর থানা পুলিশ এবং আমার থানা পুলিশের সহায়তায় একজনকে আটক করে। আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে 5টি ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে। ককটেল সদৃশ্য কিছু বস্তু সহ আরও অন্যান্য মালামাল, বিপুল পরিমাণ মালামাল এখানে পাওয়া যায়। ভবনের নিচতলার একটি ফ্ল্যাট 3-4 দিন আগে আরিফ ভাড়া নেয় বলে জানিয়েছে বাড়ির মালিক। উনি বলে গেছে যে ওনার ওয়াইফ আর বেবি নিয়ে আসবে যখন, তখন এখানে নাইট স্টে করবে, তখন থেকে থাকবে। উনি আমাদের উপরে যে বলছে যে আমার লক করে যেতেছে, আমার তালা দিয়ে যাইতেছে, আমি এখানে, উনি তালা দিয়ে এখান থেকে চলে গেছে। তো আর এর ভিতরে আর আসে নাই। এবং বাড়িওয়ালার ফোন দিয়ে বলছে যে আমি আন্টি, আমি বাসায় ফ্যান লাগাই গেলাম আর আমার রুম আমি তালা দিয়ে রেখে গেলাম, আমি 15 তারিখে এসে করবো, এই আমার ফ্যামিলি নিয়ে আসবো এবং এখানে স্কুল আছে, স্কুলে বাচ্চাদের ভর্তি করবে। 4 দিন ছিল, এই 4 দিনের মাধ্যমে হয়তো তারা আরেক অন্যখানে করতো। এখানে আমরা ওইভাবে বাউ পাই নিয়ে গিয়ে তারা এখানে বাড়া নেওয়ার পরে এখানে বানানো শুরু করেছিল। এদিকে অভিযানের বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা। বুধবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সময় সংবাদ, সাভার। নওগাঁ সদর হাসপাতালে বেড়েছে দালালের দৌরাত্ম্য। রোগীদের ফুসলিয়ে নিয়ে যাচ্ছে বেসরকারি ক্লিনিকে, এরপর অপ্রয়োজনীয় টেস্টের নামে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। অভিযোগ রয়েছে হাসপাতালেরই কিছু অসাধু চিকিৎসকের মদতে বেপরোয়া হয়ে উঠছে সব দালাল চক্র। এবার রকির প্রতিবেদন, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ডাক্তারের চেম্বারের সামনে ঘন্টার পর ঘন্টা রোগীদের দীর্ঘ লাইন, কিন্তু চিকিৎসকদের অবহেলার সুযোগে সেখানে অনায়াসে বিচরণ করছে নারী দালালদের একটি চক্র। প্রতিদিন সকাল 10টার পর থেকেই নওগাঁ সদর হাসপাতালে শুরু হয় নারী ও পুরুষ দালালদের এই অপতৎপরতা। রোগীদের রয়েছে রোগীদের সেবার সংকট ও অব্যবস্থাপনা দেখিয়ে নিজস্ব ক্লিনিকে টেনে নেওয়া এবং অপ্রয়োজনীয় টেস্টের নামে মোটা অঙ্কের টাকা হাতে নেওয়াই এদের মূল লক্ষ্য। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এ চিত্র। আমার কাছে কিছু না, আমি রুগী দেখাতে আসছি। কোথায় আমি ক্লিনিকে নিয়ে গেলাম? ওজাতে আপনি বললে হবে, আমি নিজেই তো অসুস্থ। আপনি দেখেন কোথায়, দেখেন আমি কোন ক্লিনিকে নেই, কোন ক্লিনিকে নেই। আমি কিছু করি না, আমার রুগী এসে তাই দেওয়া আছে। ওই সিস্টারের রুগী আমি টিকিট কাটে দিয়েছি জান্নাতুল নামের কাছে রেফারের জন্য, ইয়া পাক দেখাবো, সাদিয়া পাক দেখাবো। প্রতিদিন গড়ে প্রায় 2500 মানুষ চিকিৎসার আশায় ভিড় করেন এই হাসপাতালে। প্রান্তিক পর্যায় থেকে আসা এসব অসহায় মানুষকে প্রলোভন দেখাতে হাসপাতালের ভেতর ও বাইরে সক্রিয় রয়েছে দালাল চক্রের শক্তিশালী নেটওয়ার্ক। বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে প্রতিনিয়ত আসছে রোগী, আর এসব রোগীদের উপর তীক্ষ্ণ নজর হাসপাতালে নিয়োজিত দালালদের। হয়রানি, ভোগান্তি আর চিকিৎসকদের অবহেলার অভিযোগ এই হাসপাতালের দীর্ঘদিনের। দালাল এখান থেকে রোগীকে নিয়ে যাইতেছে, টিকিট দিতেছে, ওখানে যে 50 টাকার বিনিময়ে ঢুকাই দিতেছে। ডাক্তার এবং স্টাফদের অনেক দালাল, এরা বিভিন্ন দিকে বিভ্রান্ত করে। এক্সরে এখানে করা যাবে না, বাইরে চলেন। এখানে রোগী আসলে অত্যন্ত পরিমাণের হচ্ছে রোগীদের রেফারেন্স করা হয়। হাসপাতালে দালালদের তৎপরতা ও অব্যবস্থাপনার কথা স্বীকার করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিষ্ঠান প্রধানের। আমরা এ ব্যাপারে যথেষ্ট সজাগ আছি এবং প্রশাসনের সাহায্য নিয়ে আমরা ভালোভাবে সেটাকে নির্মূল করার জন্য অবশ্যই আমরা চেষ্টা চালিয়ে যাই। জেলা সদরে 250 শয্যার হাসপাতালে 56 জন চিকিৎসকের অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 31 জন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। 7 বছরের মধ্যে এবার এসএসসিতে সবচেয়ে খারাপ ফলাফল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। বড় পতন ঘটেছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যায়ও। কমেছে শতভাগ পাশের হার, উল্টো বেড়েছে একজন শিক্ষার্থীও পাশ করতে না পারা স্কুলের সংখ্যাও। শহর এবং গ্রামের প্রতিষ্ঠানগুলোর পাশের হারে বেড়েছে ব্যবধান। শিক্ষা বোর্ড বলছে উত্তরপত্রের সঠিক মূল্যায়নের ফলেই বেরিয়ে এসেছে প্রকৃত চিত্র। গোজামিল দিয়ে চলা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আব্দুল সালামের ছবিতে আরো জানাচ্ছেন মওদুদ রানা। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে অষ্টম ও দশম শ্রেণীর শ্রেণীকক্ষ পুরোপুরি ফাঁকা। অন্য ক্লাসগুলোতেও উপস্থিত মাত্র 2 জন করে শিক্ষার্থী। অথচ রাজশাহীর মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা 138 জন। উপজেলা সদর থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বের এই বিদ্যালয়টি 2000 সালে এমপিওভুক্ত হয়। 16 জন শিক্ষক কর্মচারী নিয়মিত বেতন পান। অবকাঠামোগত সুযোগ সুবিধাও সন্তোষজনক। অভিযোগ শুধু পাঠদানের মান নিয়ে, যার প্রমাণ মেলে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া 13 জনের একজনও পাশ করতে পারেনি। সবচেয়ে বেশি ফেল করেছে গণিত ও ইংরেজিতে। এই ফেলের মূল কারণটা হচ্ছে তাদের স্কুলে অনুপস্থিতি প্রধান কারণ। কারণ ক্লাসে গিয়ে আমি শুধু বেঞ্চ দেখতে পাই, স্টুডেন্ট দেখতে পাই না। হেড স্যারের যে বাধ্যবাধকতা এটা সত্য, তবে উনি প্রতিষ্ঠানে এসে ড্রিঙ্ক করেন না, বাইরে করে আসেন। 2004 সালে অষ্টম শ্রেণী পর্যন্ত এমপিওভুক্ত হওয়া গোদাগাড়ির পাকড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী 16 জন। এবারের এসএসসিতে অংশ নেয়া 6 শিক্ষার্থীর সবাই ফেল করেছে। কিভাবে যে কি হলো আমি বুঝতে পারছি না। এর আগে আমাদের এরকম রেজাল্ট হয় না। ইংলিশে ফেলটা খুব কম হয়, আমাদের শিক্ষক যদিও বা ইংরেজিতে একটু দুর্বল। এবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান 5টি, আর শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা কমে দাঁড়িয়েছে 35টি। 7 বছরের মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফল। পাশের হার 63%। কমেছে পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তি। শহর ও গ্রাম অঞ্চলের প্রতিষ্ঠানের মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন পাঠদানের মান বৃদ্ধি, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি এবং কোচিং নির্ভরতা কমানো গেলে এই দূরত্ব ঘুচবে।
সব ডিপেন্ডেন্ট। গত বছরের সাথে এখন কম্পেয়ার করতে চাচ্ছি না, কারণ যে যেরকম পড়াশোনা করেছে সে সেরকম ফলাফল করেছে। 3 সাইড থেকে আমরা কাজ করি, শিক্ষার্থীর ঋণ থেকে, অভিভাবকদের ঋণ থেকে এবং শিক্ষকদের ঋণ থেকে। একজন অভিভাবক এবং একজন টিচার দুইজনে যদি সমানভাবে একজন বাচ্চাকে টেক কেয়ার করে, সেটা গ্রাম হোক বা শহর হোক, সেটা সব জায়গাতে একই রকম ফলাফল আসবে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংখ্যায় বেশি পাশ নয়, বরং তারা চান মানসম্মত ফলাফল। স্কুলগুলোর পাঠদানে নিয়মিত তদারকির পাশাপাশি গোজামিল দিয়ে চলা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। বর্তমান সরকার যেটা চাচ্ছেন কোয়ালিটি এডুকেশন, কোয়ান্টিটেটিভ না, কোয়ালিটেটিভ এডুকেশন। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাশের হার 63.67%। গত বছর ছিল 77.63%। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ধলেশ্বরী নদী পাড়ে ঘিওর পাটের হাটে চলছে জমজমাট বেচাকেনা। দরদামের খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। শ্রাবণের এই শেষ সময়টা আসলে ট্রলারের ছোট ছোট যানবাহনের এখানে কিন্তু পাট নিয়ে এসেছে। সকালে কিন্তু বৃষ্টি ছিল, যার জন্য সরবরাহটা একটু কম থাকায় আজকে কিন্তু 50 থেকে 100 টাকা দর বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে কিন্তু বেচা কেনা হচ্ছে পাট ঐতিহ্যবাহী এই হাটে। তবে আমরা দেখছি যে এটা পাট বেচা কেনা এখন বৃষ্টি না থাকা এটা কিন্তু কৃষক এবং পাইকার জমে উঠেছে। ভোর থেকে কৃষক আর পাইকারের সরগরম মানিকগঞ্জের 200 বছরের ঐতিহ্যবাহী ঘিউরের পাটের হাট। রিক্সা, ভ্যান, ট্রলার সহ ছোট ছোট যানবাহনে হাট পরিপূর্ণ সোনালি আসে। বাজারে সেরা পাট বিক্রি হচ্ছে পণ প্রতি এই মুহূর্তে 3600 থেকে 3700 টাকায়, আর মধ্যম মানের পাট এখানে বিক্রি হচ্ছে 34 থেকে 3500 টাকায়, আর নিম্নমানের পাট এখানে বিক্রি হচ্ছে 3200 থেকে 3300 টাকায়। সপ্তাহ ব্যবধানে মন প্রতি 50 থেকে 100 টাকা বেড়ে পাটের দর বেচা কেনা হচ্ছে এই মুহূর্তে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা বলছে যে দাম মোটামুটি রয়েছে, তবে এতে লাভের মুখ দেখছেন না তারা। এটা অভিযোগ কৃষকদের, কারণ পাট উৎপাদনে খরচ বৃদ্ধি পেয়েছে, বেড়েছে শ্রমের দাম। এছাড়াও কিন্তু আমরা ভোরে যখন বৃষ্টি ছিল, সেই বৃষ্টিতে আমরা কৃষকদের দেখেছি যে এইটা ধলেশ্বরী, ইছামতি এবং কালীগঙ্গা নদী হয়ে ট্রলারে এখানে কিন্তু পাট নিয়ে এসেছে কৃষকরা, এবং সেই পাট এখানে নেমে, এবং কি এটা যেহেতু বন্দরের একটা হাট, অর্থাৎ নদী পথ রয়েছে এবং সেটা স্থল পথ রয়েছে, যার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে পাট নিয়ে এসেছে এবং পাইকার এসেছে বিভিন্ন স্থান থেকে, নারায়ণগঞ্জ থেকে শুরু করে চট্টগ্রাম, ভাট, কুমিল্লা, বিভিন্ন দূর দূরান্তের পাইকারও কিন্তু এখানে এসেছে। তারা কিন্তু কৃষক আর পাইকারে বেচা কেনা হচ্ছে। যদিও আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে গত এক সপ্তাহের তুলনায়, তবে সেই তুলনায় কিন্তু কৃষকরা বলছে যে এই যে পাটের দরটি, এই দরটি কিন্তু আরও বৃদ্ধি হলে, অর্থাৎ 4000-এর উপরে থাকলে তাদের জন্য আসলে উৎপাদন খরচ করে কিছুটা বেশি লাভ হবে। অর্থাৎ এখন যে লাভটি হচ্ছে, সেই লাভটি হচ্ছে খুব কম লাভ হচ্ছে কৃষকদের। কৃষকরা বলছে যদিও কিছু জায়গায় আসলে সেই পাটকে পরিবহন করতে হচ্ছে, অর্থাৎ পর্যাপ্ত পানি নেই, এবং কি সেই ক্ষেত্রে কিছু কিছু স্থানে আসলে পাট পরিবহনের খরচ বেড়েছে, শ্রমের খরচ বেড়েছে, যার জন্য কৃষকরা কিন্তু এইটা কথাই বলছে যে আসলে পাটের দামটি আসলে সেই আশার যে তাদের সেই আশা স্বরূপ পাচ্ছে না। তো আমরা এখানে যারা হাট কমিটি রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে প্রতি হাটে যদিও 3 থেকে 3.5 কোটি টাকার এখানে পাট বেচা কেনা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আজকে সেইটা একটু কমে এসেছে, অর্থাৎ সরবরাহটা কম থাকায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছিলাম আসলে এখানকার যারা যানবাহনে রয়েছে তারা বলছেন বলে এটা আসলে এখানে উপযোগী হাট থাকায় খুব বেচা কেনাও জমজমাট হচ্ছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের 200 বছরের ঐতিহ্যবাহী ঘিউর হাট থেকে পাটের দরদামের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জের ঘিওর থেকে। বারবার চালু আর বন্ধের টানাপোড়েনে থমকে ছিল সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী জাতীয় জুট মিলস।
1960 সালে গড়ে ওঠা পাটকলটি একসময় প্রায় 5,000 মানুষের জীবিকার ভরসা হলেও দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা আর লোকসানের চাপে বন্ধ হয়েছে বহুবার। তবে আবারও পাটকলটি বেসরকারি খাতে চালুর উদ্যোগ নেয় নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। অযত্নে অবহেলায় পড়ে আছে যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ও সচল না থাকায় নষ্ট হয়ে গেছে অনেক মূল্যবান মেশিনারিজ। একসময় এই মিলকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছিল প্রায় 5,000 মানুষের, যা বদলে দেয় পুরো এলাকার আর্থসামাজিক চিত্র। কিন্তু দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় লোকসানের মুখে পড়ে 2007 সালে বন্ধ হয়ে যায় এর উৎপাদন। 2011 সালে আন্দোলন সংগ্রামের মুখে নাম পরিবর্তন করে জাতীয় জুট মিল রেখে ফের চালু করা হলেও ঋণ আর পাট সংকট সহ নানা জটিলতায় 2019 সালে এটি আবারও বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে 20 বছরের জন্য ভাড়া দিলে স্বল্প পরিসরে উৎপাদন শুরু হলেও বছর না ঘুরতেই আবারও নেমে আসে স্থায়ী নীরবতা। তবে বর্তমান সরকার বন্ধ এ জুট মিলটি আবারও চালুর উদ্যোগ নেয় আশার আলো দেখছেন স্থানীয়রা। অনেক যন্ত্রপাতি চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা এখনো পড়ে আছে, যাতে এই যন্ত্রপাতিগুলো পড়ে না থাকে, মিলটাকে যেই নেক সে সুন্দর করে একটু পরিবেশ করে একটু চালাক, আমরা এটাই চাই। মিলটা চালু হলে আমাদের যে আগের শ্রমিকগুলো ছিলাম সেই শ্রমিকগুলো যাতে এখানে কর্মসংস্থান পায় সেই দাবি, জোর দাবি জানিয়ে দিয়েছে। এই মিলটা যদি আবার বর্তমান সরকার চালু করেন, এই এলাকার লোকজন তথা সিরাজগঞ্জবাসী উপকৃত হবে। সম্প্রতি সরকারের দুজন মন্ত্রী পরিদর্শনে এসে জানান, বন্ধ পাটকলগুলো আবারও বেসরকারি খাতে চালুর অংশ হিসাবে এই মিলটি 30 বছরের জন্য ইজারা দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া চলছে। দ্রুত বহুজাতিক বিনিয়োগের মাধ্যমে মিলটি চালু করা হবে। স্বনামধন্য একটা বহুজাতিক কোম্পানি ইনভেস্ট করবে এখানে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এই সিরাজগঞ্জের ঐতিহ্য এই কওমি জুট মিল এবং বর্তমানে জাতীয় জুট মিল এটা আবার চালু হবে। এখানে ব্যাপক লোকজনের কর্মসংস্থান হবে এবং বিনিয়োগ হবে। আমরা যেটা করব সেটা মানুষের জন্য, মঙ্গলের জন্য করবো, একটা চিরস্থায়ী ব্যবস্থা করবো। যে দোকান খুলে দিলাম, তারপর দুদিন পরে খেয়ে দিয়ে আসে দোকান বন্ধ, ওটা করবো না। একটা যেন ভালো ব্যবস্থা হয়, যে ব্যবস্থাতে আমার সিরাজগঞ্জের লোক খেতে পারে, সেই ব্যবস্থা করবো। সিরাজগঞ্জের রায়পুরে 1960 সালে 75 একর জমিতে প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপলস জুট মিল। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করে নাম দেওয়া হয় কওমি জুট মিল। সে সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাসে 50 থেকে 60 টন পাট সংগ্রহ করে উৎপাদিত হতো হরেক রকমের পাটজাত পণ্য। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জয়পুরহাটে টানা বর্ষণে তলিয়ে গেছে শত শত বিঘার আমন ক্ষেত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কালাই ও খেতলাল উপজেলা। গেল 2 বছরের আলু চাষ করে লোকসানের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা নিয়ে ধান চাষ করলেও এখন দুশ্চিন্তায় কৃষকরা। বিস্তারিত শহীদুল ইসলাম সবুজের রিপোর্টে। বিস্তীর্ণ মাঠে যতদূর চোখ যায় পানিতে ডুবে থাকা আমন ক্ষেত। অনেক জমিতে পানি দীর্ঘ সময় ধরে জমে থাকায় চারা নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা। জয়পুরহাটের কালাই উপজেলার এলতা 5 গ্রাম, কাদিরপুর, খেতলাল উপজেলার ছোট বস্তা গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের শত শত কৃষকের কষ্টের ফসল এখন পানির নিচে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, 2 বছর ধরে আলুর বাজারে ধস নামায় মারাত্মক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য এবার আমন চাষে বাড়তি বিনিয়োগ করেছিলেন, কিন্তু প্রকৃতির বৈরী আচরণ এবং মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় আবারও অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে। দ্রুত পানি না নামলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তাদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষক। খরা মৌসুমে আমাদের ক্ষেত লাগাতে দেরি হচ্ছে, আর কতিপয় যারা লাগাইছে তাদের আংশিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। গতবারে 5 বিঘা আলু লাগাইছি, সব আমার আলু ডুবে গেছে, আমার 14 লক্ষ টাকা লস। তারপরে এবার আমি ধান লাগাইছি, 4 বিঘা ধান আমার ডুবে গেছে। কালাই উপজেলা কৃষি অফিস জানিয়েছে, খুব শিগগিরই পানি নেমে গেলে কিছুটা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষক। আর বৃষ্টিপাত না হওয়ার কারণে জমি থেকে পানি নিষ্কাশন হচ্ছে। আশা করা যাচ্ছে যে 2-1 দিনের মধ্যে সকল পানি নিষ্কাশন হবে এবং ফসলের কোনো ক্ষয়ক্ষতি হবে না। চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় প্রায় 70,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় কৃষি বিভাগ কালাই ও খেতলাল উপজেলায় মাত্র 1240 হেক্টর জমির আমন রোপা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার দাবি করলেও কৃষকরা বলছেন এর 4 গুণ বেশি ধানের চারা পানির নিচে তলিয়ে আছে।
শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। পাহাড়ে খাদ্যের সংকট থাকায় লোকালয়ে নামে হাতির পাল। তছনছ করে কৃষকের কষ্টের ফসল তাণ্ডব চালায় ঘরবাড়িতে। শেরপুরে হাতি আর মানুষের এমন সংঘাত নতুন নয়। এতে হাতি ও মানুষের সংঘাতে বাড়ছে হতাহতের তালিকা। এই সংঘাতের অবসান চান সীমান্তবর্তী এলাকার মানুষ। আর দ্রুত দীর্ঘমেয়াদী সমাধানের পরামর্শ পরিবেশ ও প্রাণী বিশেষজ্ঞদের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। বন্য হাতির পাল পাহাড় থেকে নেমে এসেছে লোকালয়ে। হাতির তাণ্ডব থেকে বসতবাড়ি ও ফসল রক্ষায় হাতি মানুষের এই দ্বন্দ্ব আবহমান কালের। যুগের পরিক্রমায় এই সংঘাতে প্রাণ হারাচ্ছে কখনো হাতি, কখনো মানুষ। একসময় শেরপুরের গারো পাহাড়ের বিস্তীর্ণ এলাকা ছিল বন্য হাতির অবাধ বিচরণ, কিন্তু হাতির আবাসস্থল দখল করে গড়ে উঠেছে মানুষের বসতি ও ফসলের মাঠ। ফলে খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাতির দল এখন পাহাড় ছেড়ে নেমে আসছে লোকালয়ে। জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ে দীর্ঘদিনের এক ভয়াবহ সমস্যা বন্য হাতি ও মানুষের সংঘাত। জেলার 19,000 একর জমির মধ্যে প্রায় 2,500 একর বনভূমি দখল করে বসতি স্থাপন করা হয়েছে। এতে বনাঞ্চলে কমছে হাতির খাবার, সংকুচিত হচ্ছে বন্য হাতির চলাচলের স্বাভাবিক পথ। ধানের সিজনে আসে একবার, হয়তো বেশি আসে, অন্য সিজনে কম আসে। যে সময় আমরা তাড়াইতে যাই মশাল দিয়ে, তখনই হাতির সঙ্গে আমাদের খুবই একটা দ্বন্দ্ব। যাতে বন রক্ষা হয়, আমরা যেন এই হাতি বা বন্য প্রাণীর অত্যাচার থেকে রক্ষা পাই, আমরা যেন বাঁচতে পারি, সরকারের কাছে আমাদের এই আকুল আবেদন। সংঘাত কমাতে পাহাড়ে হাতির জন্য খাদ্য ও বাগান সহ নানা উদ্যোগ নেয়ার দাবি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের। আর হাতি মানুষের এই সংঘাতের সমাধানের তাগিদ পরিবেশবিদ ও প্রাণী বিশেষজ্ঞের। গারো পাহাড়ের বর্তমানে যে অবস্থা এবং যে বনায়নটা হয়েছে, এটা যদি সাকসেসফুল হয় তাহলে অতীতের মতো এরকম আর সামনে আমাদের হয়তো আসবে না। হাতি মানুষের দ্বন্দ্বটা অনেকাংশে কমে যাবে। মানুষ যেন তাদের ডিস্টার্ব না করে, এরকম একটা পরিবেশ দরকার এবং পরিবেশ সংরক্ষিত হওয়া দরকার। মানুষের জন্য সেফটি একটা জায়গা দরকার। দুই দিকে বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে। প্রাণহানির ঘটনা এড়াতে আমাদেরকে অবশ্যই বনকে বনের মতো এবং হাতিকে হাতির মতো থাকতে দিতে হবে, আর বন থেকে মানুষকে সরিয়ে আনতে হবে। এদিকে বনভূমি দখল করা, হাতির আবাসস্থল রক্ষা এবং সংঘাত কমাতে চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। একটি আবেদন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর, অর্থাৎ সরকার বরাবর আমরা প্রেরণ করব, যাতে হচ্ছে হাতিদের জন্য একটা অভয়ারণ্য এই এলাকায় হয়, সে ব্যাপারে আমরা কাজ করছি। বন বিভাগের তথ্য মতে হাতি এবং মানুষের সংঘাতে 2014 সাল থেকে এখন পর্যন্ত এ অঞ্চলে মারা গেছে 33টি বন্য হাতি, আর প্রাণ হারিয়েছেন 34 জন মানুষ। সময় সংবাদ, শেরপুর। মিশরে কৃষি শ্রমিকদের নিয়ে দুইটি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 30 জন। মঙ্গলবার দেশটির ইসমাইলিয়া গভর্নরেটের আল দাওয়াইস এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত নিকটস্থ শহরে হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে নিহতদের বেশিরভাগের বয়স 13 থেকে 14 বছরের মধ্যে। সবচেয়ে কম বয়সী নিহত শিশুটির বয়স ছিল মাত্র 10 বছর। দুর্ঘটনার খবর পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সমাজ কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়। ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ঢাকা সফরের ব্যাপারে কিছু চূড়ান্ত না করে উল্টো আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে নামছে ভারতীয়রা। শেষ পর্যন্ত হয়তো হচ্ছেই না বাংলাদেশ ভারত সিরিজ। আলোচিত সিরিজ আয়োজনে বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও ভারতের পক্ষ থেকে সেভাবে আন্তরিকতা দেখা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার ইতিবাচক মনোভাব দেখালেও অনেকটা গা ছাড়া ভাব প্রতিবেশীদের। কূটনৈতিক রাজনৈতিক সমীকরণের প্যাচে বিপাকে 22 গজের ক্রিকেট। সেপ্টেম্বরে ভারত আফগানিস্তান সিরিজের দিনক্ষণ প্রকাশের পর এখন একরকম অন্ধকারে বাংলাদেশ ভারত 6 ম্যাচ হোয়াইট বল সিরিজের ভবিষ্যৎ।
কূটনৈতিক অস্থিরতার কারণে 2024 ও 25 সালে দুবার ঢাকা সফর স্থগিত করে ভারত। মাঝে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও উগ্রপন্থীদের তোপের মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে ভারতীয়রা। এরপর নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে অন্তর্বর্তী সরকারের সে দেশে ক্রিকেটারদের টি-20 বিশ্বকাপ খেলতে না পাঠানোর সিদ্ধান্তে আরও ঘোলাটে হয় সব। তবে জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনে এই সিরিজ নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়। বিসিবি থেকে নিয়মিতই বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। সিরিজ আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, এমনকি ভারতে গিয়ে দেখা করেছেন বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গেও। মাঝে বেশ কয়েকবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন সরকার বিষয়টি নিয়ে কাজ করছে, শিগগিরই ইতিবাচক খবর আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 1 থেকে 13 সেপ্টেম্বর 3টি করে ওয়ানডে ও টি-20 আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল বিসিবি, কিন্তু এত কিছুর পরও ভারতের পক্ষ থেকে পরিষ্কারভাবে কিছুই জানানো হয়নি। উল্টো দেশটির গণমাধ্যমে খবর আসে নরেন্দ্র মোদী সরকারের কাছে সফরের ব্যাপারে এখনো অনুমতিই চায়নি বিসিসিআই। আর এসবের মাঝে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের টি-20 সিরিজের সূচি প্রকাশের পর একরকম শেষই হয়ে গেল টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের সম্ভাবনা। দিল্লিতে 13, 15 ও 17 সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে 3টি টি-20 খেলবে তারা। নিজেদের দেশে কখনোই আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি আফগানিস্তান দলের। ভারতের বিভিন্ন গ্রাউন্ডকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেন রশিদ গুরবাজরা। এর আগে লখনৌ, দেহরাদুন ও নয়ডায় বিভিন্ন দলের বিপক্ষে হোম সিরিজ খেললেও এবারই প্রথম ভারতের বিপক্ষে ভারতের মাটিতে খেলবে আফগান, আর নিজ দেশে গেস্ট টিম হিসেবে অংশ নেবে ইন্ডিয়া টিম। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, গ্রামে দিনের অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ, দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর। এলএনজি টার্মিনাল মেরামতে 72 ঘন্টা বন্ধ থাকলে বাড়বে সংকট। নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে 1200 কিলোমিটার খাল খনন করেছে সরকার। 3.5 কোটি গাছের চারা রোপণ, ইশতেহার বাস্তবায়নে নানা উদ্যোগ, প্রযুক্তিভিত্তিক সমাধানে জোর। এবং সাভারের শ্যামপুরে বহুতল ভবনে মধ্যরাতে সিসিটিসির অভিযান, 9টি ককটেল সহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার। নিষিদ্ধ ঘোষিত জেএমবির এক সদস্য গ্রেপ্তার। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ে।